পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা হা। বলো, করো আমার সাথে, সবাই করো। না জানে কোই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। বাহ, হেভি লাগে আমার এই গানটা। তো আমার এই লিরিক্সটা মুখস্থ করতে অনেকটা সময় লেগেছে। বাংলার লিরিক্সটা মুখস্থ করতে অনেকটা সময় লেগেছে, কারণ যতবার গুনগুন করেছি সবসময় হিন্দিটাই গুনগুন করেছি। তো জানি না কপিরাইট দেবে কিনা, তো করলাম। আমার খুব ভালো লাগে এই গানটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। আমার চোখ এখন 10 ঘন্টা একটানা ঘুম চাচ্ছে। বুঝতে পারছো তোমরা আমার চোখটা দেখে বুঝতে পারছো? টানা চোখ, চশমাটা নামালাম, সব ঝাপসা। পুরো 10 ঘন্টা টানা আমি যদি ঘুমাতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, সেটা তো আর হবে না। এখন তো ভিডিও করতেই হবে। সেই সকালবেলা থেকে একটাও কন্ট্রোভার্সি ভিডিও আসেনি। কালকে রাত্রে লেট নাইটে একটা ভিডিও দিয়েছি। তো চলো শুরু করি। টপিক এই টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে ভিডিওর টপিক না দেন মারু 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 মারু। এত সুন্দর কন্টেন্ট দিয়েছে, কি বলবো তোমাদেরকে। প্রেগনেন্সির কত মাস চলছে, আজকে তোমাদের অনেক উত্তর দিলাম। আজকে দিয়ে আবার একটা কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, থাম্বনেলে যেটা বড় বড় করে দিয়েছে আর টাইটেলে একদম লাস্টে গিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এমনিতেই ভিডিও যখন আমরা চালু করি বা আমাদের হোম পেজে যখন ভিডিওটা আসে, টাইটেল যদি বড় হয় তাহলে পুরো টাইটেলটা আমাদের ওই স্ক্রিনে শো করে না। যদি মোড়ে গিয়ে চাপ দিই, মানে 3 ডট দেওয়া থাকে, তারপরে গিয়ে সেখানটায় চাপ দিলে পরে পুরো টাইটেলটা আমাদের সামনে আসে। কিন্তু হোম পেজেও কিন্তু ওই পুরোটা আসে না, আর সেই কারণে মানুষে ক্লিক করে ফেলে। তো প্রথমে যেই টাইটেলে যেটা দিয়েছে সেটা হচ্ছে টপ দিয়েছে মানুষকে ডাকার জন্য, যে ওর প্রেগনেন্সিতে কত মাস চলছে। তো সেটা নিয়ে বলেইনি, বলছে আর কয়দিন পরে তোমাদেরকে বলবো। অথচ সেটাই থাম্বনেলে দিয়েছে, সেটাই টাইটেলে দিয়েছে। আবার আমাদের মারু বলে, তোমরা তো দেখছোই আমি আমার প্রেগনেন্সি নিয়ে কিন্তু সেই রকম কোনো কথা বলিই না। অথচ ওর প্রথম, মানে কি বলবো, যেই একটা টাইটেল ছিল যে এত খুশি আমার কপালে সইবে তো, এত সুখ সইবে তো, সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে ওর একটা ঘটনা ঘটেছে। মানে জন্ম মৃত্যু বিয়ে সত্যি মধ্যে বেরিয়ে যাচ্ছে, 3 বিধাতা নিয়ে তো মারুর যে খবর হয়ে গেছে, হ্যাঁ, তো ছোট্ট মারু অথবা ছোট্ট মারুর বর আসছে, সেটা কিন্তু বোঝাই গেছিল ওই টাইটেলে। তো সেই সময় থেকে শুরু করে এমন কোনো দিন যায়নি যে ও বুঝিয়ে দেয়নি যে ও প্রেগনেন্ট না। অথচ মারু বলছে আমি কিন্তু মানে ওই আমি প্রেগনেন্ট, আমার এত মাস, আমার ওই সেই, এইভাবে ডাইরেক্ট কিছু বলেনি, কিন্তু আবে ভাবে সব সময় বুঝিয়ে দিয়েছে যে ও প্রেগনেন্ট। ঠিক আছে, এটা তো গেল। তারপরে হচ্ছে তোমার যেটা থাম্বনেলে টাইটেলে দিয়ে ভিউয়ারদের টানলো, সেই সম্পর্কে বললোই না। তো এটা হচ্ছে ছলচাতুরি। হ্যাঁ, এটাকে ক্লিকবেটও বলে না, এটা হচ্ছে ছলচাতুরি করা, এটা হচ্ছে মিথ্যে কথা বলা। ক্লিকবেট আলাদা রকমের হয়, বাট এটা কোনো ক্লিকবেট ছিল না, এটা মিথ্যে কথা বলে দর্শকদের ডেকেছে এবং সেই সম্পর্কে কোনো কথাই বলেনি। ঠিক আছে, তো এই তো গেল। প্রথমে টাইটেল থাম্বনেল নিয়ে কথা বলে নিলাম, এটা নিয়েই ও ভিডিওতে বলেছে, সেটাই একবারে বলে দিলাম। আচ্ছা, এরপরে আমরা সকালবেলায় কি দেখলাম? সকালবেলায় দেখতে পেলাম যে ওর চুল ঠুল কিচ্ছু আঁচড়ায়নি, আগেই চলে গেছে চা করতে। তো ও তো কপাল ওর খুব ভালো, ও তো বলে ভীষণ লাকি, ওর বরকে পেয়ে ভীষণ লাকি যে সকালবেলায় উঠে আগে বেডটি দেয়, ওর বর ওকে বেডটি দেয়, নতবা মারুর মুড ভালোই হয় না।
হ্যাঁ, এগুলো নতুন আমরা শুনি, মুড ভালো হওয়া, চা না খেলে, সকালবেলা চা না খেলে মুড ভালো হয় না। এটা কিন্তু শুধু মারু বলে না, এটা কিন্তু মন্দিরাও বলে যে সকালবেলা যতক্ষণ না পর্যন্ত এক কাপ চা খাচ্ছি ততক্ষণ পর্যন্ত ঢুলতে থাকি আর মুড ভালো থাকে না। না, সকালবেলা চা খাওয়ার অভ্যাস নেই, তো সেই কারণে ওই চায়ের সাথে মুডের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সন্ধেবেলা চা না খেলে একটু অস্বস্তি হয়, একটু মাথাটা কেমন করে, বাট না খেলে যে একেবারে মুড ভালো হবে না, হাসতে পারবো না, কথা বলতে পারবো না, এরকমটা একেবারেই না। আমি আমার জীবনে এই কি যেন বলে, নেশা কোন বলে কোনো কিছু বানাইনি যে এটা আমাকে করতেই হবে নতুবা আমি বাঁচবো না। এক সময় ছিল এই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও না করতে পারলে আমি পাগল পাগল বোধ করতাম। এখন সেই ক্রেজটা আমার মধ্যে নেই, সেই ক্রেজিনেসটা আমার মধ্যে নেই, যেটা কিনা আমার জন্য ভালো। জীবনে কোনো কিছুকেই এত বেশি প্রায়োরিটি দেওয়া ভালো না যে সেটা না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এত বেশি প্রায়োরিটি কোনো কিছুই ভালো না, কিন্তু আমরা মানুষ তো, আমাদের হয়ে যায়। তো সেরকমই মারুর আবার চা, সকালবেলা চা না খেলে মুড ভালো হয় না মোটে। তো সেই চা করতে গেছে একদম পাগলের মতন, আর সেই অবস্থাতেই মারুর বর মারুকে তুলে দিয়েছে ক্যামেরাতে, আর মারু আর সেটাকে আর ডিলিট করেনি, রেখে দিয়েছে। ও কোনো ব্যাপার না, ঘরের মধ্যেই তো থাকি আমরা, একটুখানি আগল পাগল হয়ে থাকলাম তাতে কি। আমার আবার কি বলতো, ওই মুড ফুড গায়া ভারমে আমি সকালবেলা হলে পরে বাসি বিছানা তুলে, বাসি ঘর ঝাড় দেওয়ার আগে বাসি বিছানা তুলবো, বাসি বিছানা তুলে চোখে মুখে জল দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াবো, কানের পরবো, আঁচড়ানো চুলটা। হ্যাঁ, আমার মাথায় চুল নাই তাতে কি হয়েছে, চুল আঁচড়ানোর সময় চুল পড়ে কিন্তু। আমি আমার মাথার থেকে পড়া চুল দিয়ে আমি আবার বাটিও কিনেছি। কি বলো, আমার মাথায় চুল নাই তাই কি, ওই যা আছে তার থেকেই পড়ে। হ্যাঁ, তারপরে চুল টুল আঁচড়ালাম, তারপরে গিয়ে বাসি ঘর ঝাড় দিই, কারণ ওই মাথার চুলটা যতটা চিরুনিতে থাকে কিছু তো নিচে পড়ে, ঝাড় দিলে পরে সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। তারপরে হাত ফাত ধুয়ে, কারণ ঝাঁটা ধরি, ময়লা হাতে লাগে, হাতটা ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে তারপরে গিয়ে ব্রাশ করি, তারপরে গিয়ে জল খাই, তারপরে গিয়ে ক্যামেরা অন করি, তারপরে রান্নাঘরে যাই। তো এটা এক একজনের ব্যাপার যে আমি কি বেশে রান্নাঘরে যাব। ওই আলু থালু বেশে রান্নাঘরে যাব, নাকি একটুখানি পরিপাটি হয়ে তারপরে রান্নাঘরে যাব, এটা সম্পূর্ণ নিজের কাছে ভাই। ওই আমার মতন পিতপিতানি যাদের আছে তারা ওইভাবে ওই আলু থালু বেশে রান্নাঘরে যাব, এসে ওই বাসি বিছানায় খাবো, ওটা অনেকেই পারে না। আবার অনেকেই বেডটি খায়, বাসি বিছানাতেই খায়। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছো? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগত রুচি, যার যার মনের আত্মার শান্তি যেইভাবে হয়। তো এইবার হচ্ছে তোমার সকালবেলা বরকে দেবে হচ্ছে লাচ্ছা পরোটা, এই লাচ্ছা সিমাই। তো ওটা লাচ্ছা, একজনকে দেখলাম লিখে দিয়েছে তুমি ওটা লাচ্ছা বলছো, ওটা তো লাচ্ছা। তখন মারু আবার রিপ্লাই দিয়েছে, আসলে ছোটোবেলার থেকে ওরকমই তো বলে এসছি, তাই ওটা বেরিয়ে যায়। হ্যাঁ, হয় এরকম, অনেক সময় উচ্চারণ এরকম ছোটোবেলারটাই থেকে যায়। আমার যে অমলেট বলতে গেলে আমার মামলেট বেরোবে, তারপরে গিয়ে আমি সেটাকে বলি অমলেট। ওই ছোটোবেলার থেকে শুনেছি মামলেট, এখন শুনি অমলেট। মটা হয়ে গেছে, কখন হলো বুঝতেও পারলাম না। বিস্কিট, বুঝতে পেরেছো? তো অনেকে কিন্তু বিস্কুটও বলে, বিস্কুইট, BISCUIT, ঠিক বললাম তো? আচ্ছা, তারপরে এই দুধ দিয়ে সিমাই দিয়ে খেলো, তারপরে হচ্ছে চা নিয়ে খেলো, চা খাওয়ার পরে গিয়ে তারপরে জল খেলো, নাকি চা খাওয়ার আগে জল খেলো, ওষুধ খেলো, সেটাই বুঝতে পারলাম না। মনে হয় আগেই জল খেয়েছে, কারণ খালি পেটে আগে ওষুধ খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার জল খাবে, দুধ তারিকা বলো, চা খাবে। এইবার এই যে ওষুধ যখন খাচ্ছে, তখন ওষুধ খাওয়ার সময় মারু একটা কথা বলেছে, আর সেই কথাটা যখন এই অনেক প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটার লেন্থ বড় করতে গিয়ে বেশ কিছু কথা এই একই বলেছে, ঠিক আছে? তো যখন এই ওষুধ খাওয়া নিয়ে কথা বলবো, যেটা কিনা ভিডিও শুরুতেই দেখেছি, তো সেটা বলা শুরু করব, আর একদম লাস্টে যখন এই ওষুধপত্র নিয়ে কথা বলেছে সেই বিষয়টাকে একসাথে ইনক্লুড করে দেবো, ঠিক আছে? তাহলে একটা বিষয় একবারে শেষ হয়ে গেল। তো বিষয়টা কি? মারু বলছে এই যে সকালবেলার থেকে ওষুধ খাওয়া চালু হলো, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওষুধ আছে। এত ওষুধ খেতে হয়, আমার না জানো তো ওষুধ খেতে একদম ভালো লাগে না। মারু, তুই দেখেছিস নাকি এরকম কোনো মানুষ যারা কিনা শখে ওষুধ খায়, ইচ্ছা করে ওষুধ খায়? দেখেছিস? আমি কিন্তু দেখিনি যে ইচ্ছাকৃত ওষুধ খায়। হ্যাঁ, অভ্যাস হয়ে যাওয়া, অ্যাংজাইটি হয় অনেকের, ঠিক আছে, সেটাও অ্যাংজাইটি বশত ওষুধ খায়, সেটাও তারা শখে খায় না, সেটা তারা ওই পরিস্থিতি থেকে রিলিফ পাওয়ার জন্য খায়। সুতরাং ওষুধ কেউ কখনো শখে খায় না। উকিলের কাছে, ডাক্তারের কাছে কেউ কখনো শখে যায় না, সুখে যায় না, শান্তির জন্য যায় না। অশান্তি, অসুখ এই জন্যই যায়, ঠিক আছে? তো ওর মুখে শুনলাম যে ও আমাদেরকে বলছে, জানো তো আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, আমার তো ডাক্তারের কাছেই যাইতে ভালো লাগে না।
ডাক্তারের কাছে গেলেই গাদা গাদা ওষুধ টেস্ট বিনা কারণে। এই যে আমার পিঠে ব্যথা হয়েছিল, মানে কি নিদারুণ যন্ত্রণা আমার। তো লাস্টে না পেরে দেখছি চিরুনি দিয়ে চুলটা পর্যন্ত আমি আঁচড়াতে পারছি না, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, এত যন্ত্রণা। ডাক্তারের কাছে গেলাম, 3 রকমের ওষুধ দিল 10 দিনের, বরকে বললাম 5 দিনের নাও, সাথে এক্সরে দিয়েছিল, খালি পেটে এক্সরে করতে হবে। ওখানকার রিসেপশন বলছে রাত্রেবেলা খেয়ে সকালবেলা ভালো করে পটি করে আসবে, পেট খালি থাকবে, না খেয়ে আসবে সেইটা বলে শুধু হয়নি, বলছে রাত্রেবেলা যাই খাবে সকালবেলা ভালো করে পটি করে আসবে, পেট পুরো ক্লিয়ার থাকবে। আমি শুনে সেই সময় আমি হাসতেও পাচ্ছি না, তোমাদেরকে বলতে গেলাম এখন মনে পড়লো যে কি বলেছিল আমাকে। আচ্ছা, তারপরে ব্লাড টেস্ট 2 রকমের, ইউরিক আর থাইরয়েড, না ইউরিক আর সুগার, এই 2টো টেস্ট, কিছু করাইনি। কমে গেছে ব্যথা, 2 দিনের ট্যাবলেট খেয়ে ব্যথা কমে গেছে, 3 দিনের দিন থেকে তো আর খাইনি। উরে বাবা, আমাকে পুরো সেই অসুস্থ করে দিয়েছে। তো অ্যান্টিবায়োটিক খেলে আমার এরকম হয়, পেটে প্রবলেম হবে, অসুস্থ হয়ে যাব, প্রচণ্ড প্রবলেম হয়। তো আমি বন্ধই করে দিই, আমি ডাক্তার দেখতেই পারি না, মানে কি বলবো। তো যাই হোক, মারু এটা বললো। তারপরে এইবার মারু এমন একটা কথা বললো, সেটা শুনছি আর আমি এরকম করছি, আচ্ছা তাই, আমি এরকম করছি। দেখো, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা যদি মনে করি যে আমরা প্লটিং করে করেছি, ওটাও কিন্তু কপালেই আছে, বুঝতে পেরেছো? ওটা কিন্তু কপালেই আছে। এইবার যেটা বক্তব্য, সেটা হচ্ছে মারু আগে কি বলেছে সেটা বলেনি। মারু বলেছে ওষুধ খেতে খেতে যেরকম খারাপ অবস্থা, ওষুধ কিনতেও তেমনি খারাপ অবস্থা। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে ওদের ফিনান্সিয়াল অবস্থা উইক ডাউন হয়ে পড়ছে ওষুধ কিনতে গিয়ে। প্রথমে পিসিওডির জন্য ডাক্তার দেখাতো, সেখানে মাস গেলে একটা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে ওষুধ কিনতে হতো, যেটা কিনা বিয়ের পর কয়েকদিন হয়তো বন্ধ ছিল। যাই হোক, তারপরে ডাক্তার দেখিয়েছিল, ওই রানাঘাটে থাকতেই ডাক্তার দেখিয়েছিল। তো সেই সময় টাকা খরচা টরচা হয়েছিল। যাই হোক, সেই কথা, ভেতরের কথা দরকার নেই বলার। আচ্ছা, তারপরে কি বললো? তারপরে তো দেখলো যে প্রেগনেন্ট হয়ে গেছে। তো প্রেগনেন্ট হওয়ার পরে যে ওষুধের খরচা, মারু বলছে সত্যি বুঝতে পারিনি এত খরচা। মামনি, সবে তো শুরু। এবার একটা কথা বলি, প্রথমেই আমি বলেছি কি, জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে যতই আমরা আমরা বলি হ্যাঁ এই তো আমরা এই প্ল্যানিং করেছিলাম, তার জন্যই হয়েছে, এই সময়ই হয়েছে, আমরা এই সময়টাই ভেবেছিলাম যে নেব, কনসিভ করব। অ্যাকচুয়ালি কপালে যেটা লেখা থাকে, তারপরেও কিছু সাবধানতা অবলম্বন করতে হয় নিজেদের পরিস্থিতি অনুযায়ী। আমি প্রথমে এই কথাটা বলেছিলাম যেদিন শুনেছিলাম বা বুঝতে পেরেছিলাম, যে আমি বলেছিলাম যে আমি যদি ঠিক হয়ে থাকি, বা দর্শক যেটা বলছে সেটা যদি ঠিক হয়ে থাকে, যে মারু প্রেগনেন্ট, এই ভাড়া বাড়িতে থেকে সবে বিয়ে হয়েছে, এখন কি কনসিভ করাটা ঠিক হয়েছে? আমি কিন্তু এই কথাটা বলেছি তোমাদের। আশা করছি যারা তোমরা আমাকে রেগুলার দেখো তোমাদের মনে আছে, আমি কিন্তু বলেছিলাম। কারণ এই সময়ে কথাটা কি বলা উচিত হবে? এই সময় আমি এই কথাটা বললে মানুষ আমাকে ছিঁড়ে খাবে, আমি আজ পর্যন্ত এই কথা কোনো দিন ভাবিনি। আমার মন পরিষ্কার, আমি কখন কি কথা বলবো না বলবো সম্পূর্ণ আমার মনের উপর ডিপেন্ড করে। আমি সিচুয়েশন দেখি না যে এই সিচুয়েশনে এই কথাটা বললে সবাই আমাকে ভুল বুঝবে, আমি কখনো সেটা ভাবিনি। আমি ভেবেছি এই সময়টাই এই কথাটা বলার জন্য উপযুক্ত, আমি সেই কাজটাই করেছি। আমি কিন্তু প্রথম যখন উপলব্ধি করতে পেরেছিলাম যে দর্শকরা কিন্তু ওর ভাব দেখে ওকে কমেন্ট করছে যে তুমি মনে হয় প্রেগনেন্ট, তুমি মা হতে চলেছে, তোমার গলায় লাল কার্ড, তুমি মা হতে চলেছো, তখন কিন্তু আমি এটাই বলেছিলাম। সদ্য বিয়ে হয়েছে, একে অপরকে প্রেমিক প্রেমিকা হিসেবে দেখেছিস, চিনেছিস। সংসার সম্পূর্ণ আলাদা বস্তু, সংসারে থেকে একে অপরকে বুঝে নিয়ে নিজেদের মাথার উপর একটা স্থায়ী ছাদ, পায়ের নিচে একটা স্থায়ী জমি করে নিয়ে তারপরে বাচ্চার প্ল্যানিংয়ের কথা ভাবতিস। কারণ তোদের দুজনেরই বয়স কম, তোদের জীবনের অভিজ্ঞতাও কম, বয়সের অভিজ্ঞতাও কম, মানে বয়সটা তো এমনিই কম। এটা কিন্তু আমি বলেছিলাম। আজকে 3 মাস পরে হলেও এই কথা খোদ মারুর মুখ থেকে বেরোলো কি, যে এত খরচা হবে সেটা তো ভাবিনি।
কন্ট্রোল করতে পারতিস, এখন তো কত রকমের ওটাকে কি বলে প্রিকশনস পাওয়া যায়, কত রকমের প্রিকশনস পাওয়া যায়, আমার থেকে আরও সবাই ভালো ভালো জানে, ঠিক আছে? তো সেইগুলো তো কখনো অ্যাপ্লাই করিসনি, উল্টে তোরাই চেয়েছিলিস যাতে করে তাড়াতাড়ি তোরা মা বাবা হতে পারিস। এটা হচ্ছে যাদের সঙ্গে তোরা মিশতিস তারাই কিন্তু এই বিষয়টা বলেছে। আমি যখন আলাপ আলোচনা করছি যে কি ব্যাপার, সত্যিই কেউ প্রেগনেন্ট, তখন কিন্তু আমার কানে এই কথাটা এসেছে যে মারুর বর বলেছিল যে যেহেতু মারুর পিসিওডি আছে তাই ওরা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবে। একটা বাচ্চা নেওয়া মুখের কথা কিনা সেটা এই জার্নির শুরুতেই মারু আর মারুর বর টের পাচ্ছে যে একটা বাচ্চা নেওয়া মুখের কথা নয়। আগেকার দিনে কোনো খরচাই হতো না, আগেকার দিনে কোনো খরচা হতো না, ওই সরকারি কেন্দ্র থেকে যে সমস্ত টিকাকরণগুলো হতো সেইগুলোই হতো, আর বাড়িতেই ডেলিভারি হতো। কিন্তু আগেকার যুগ এখনকার যুগ টোটালি আলাদা। এখন ওই বাচ্চা হওয়ার আগের থেকে, কনসিভ হওয়ার আগের থেকে ডাক্তার, ডেলিভারি আপ টু ডেলিভারির পর ডাক্তার চলতেই থাকে, ঠিক আছে? আগেকার সময় আর এখনকার সময় পুরো আলাদা। তো মারু এখন শুধুমাত্র ওষুধের জন্যই বলছে, ওষুধ খেতে গিয়ে বলছে যে একটা প্রেগনেন্ট হলে পরে একটা বাচ্চা পেটে আসলে পরে যে এত ওষুধের খরচ হয় সেটা বুঝতে পারিনি। আমরা কখন একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে এত লোকের মাঝখানে বলি বলো তো, যখন কিনা সেই বিষয়টা আমরা আর কন্ট্রোল করতে পারি না, আমরা সহ্য করতে পারি না। এই ওষুধপাতির খরচা এতটাই যাচ্ছে যে মারু শেষমেশ কন্ট্রোল করতে না পেরে সোশ্যাল মিডিয়াতে এসে বলেই দিয়েছে। এর কারণ দুটো হতে পারে বলেছি। একটা হচ্ছে নিজে কন্ট্রোল করতে না পেরে নিজের মনের কথাটা বলে দিয়েছে। 2 নম্বর হচ্ছে মানুষকে জানানো যে ওরা আর্থিক প্রবলেমে ভুগছে, কারণ এখন আশেপাশে সাহায্য করার মানুষ বলতে মনে হয় কেউ নেই, সেই কারণে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হচ্ছে। কোথায় যখন ইলেকট্রিক বিল দিতে পারছিল না তখন তো সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হয়নি, যখন মায়ের মেডিসিনের খরচা জোগাড় করতে পারছিল না তখন তো সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হয়নি, ব্লা 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 ব্লা, আর না হয় ছেড়েই দিলাম, সোশ্যাল মিডিয়াতে এসে তো বলতে হয়নি, তখন চাইলেই হয়তো পেয়ে গেছে, তাই না? এখন হয়তো চাইলে দেওয়ার মতন কেউ নেই, সেই কারণের জন্যই মারুকে সোশ্যাল মিডিয়াতে এসে একটা বাচ্চাকে গর্ভে নিয়ে মারু বলছে যে খুব চাপ হয়ে যাচ্ছে, এত খরচা হবে ভাবতে পারিনি, যদি জানতিস। আবার মারু বলছে কি করে জানবো, এর আগে তো হয়নি। প্ল্যানিং প্লটিং, এখন আগেকার যুগে মানুষ এসব করতো না, জানতোও না। এখনকার যুগে শিক্ষিত মানুষেরা পুরোটা জীবনটা প্ল্যান করে চলে, পুরোটা প্ল্যান করে চলে। আমি আবারও বলছি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কিন্তু তারপরেও ভগবানের যা মর্জি সেটা তো হবেই, তারপরেও আমরা তো প্ল্যানিং প্লটিং করি, তাই না? তো তোর কি উচিত ছিল, তুই যে বলছিস তুই জানিস না, তোর একবার ভাবা উচিত ছিল সবে সবে আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা ভাড়া বাড়িতে থাকি, ভাড়া বাড়ির ভাড়া টানতে হচ্ছে, জল কিনে খেতে হচ্ছে। এখন কি আমাদের উচিত হচ্ছে, আমাদের বাবা মার বাড়িতে যাতায়াত ফ্রিভাবে করতে পারছি না, এখন কি উচিত হচ্ছে আমার প্রেগনেন্ট হওয়া বা আনপ্রোটেক্টেড কিছু করা? উচিত হচ্ছে কি? এখন বলছিস শেষে যে এত খরচ হবে জানলে কি করতিস, কনসিভ করতিস না, মানে বাচ্চা নিতিস না? এখন এই যে এখন যেটা বুঝতে পারছিস সেটা আগে জানলে কি করতিস না, নিতিস না? সবে শুরু, এটা সবে শুরু, এরপরে সবে এটা সমুদ্রের একেবারে শুরুতে দাঁড়িয়ে আছিস, এরপরে মাছ সমুদ্রে নামতে হবে, তখন কি করবি? একটা বাচ্চা গর্ভে থাকার পর্যন্ত তুই যতটা না ওই আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে ধকল যাচ্ছে, আর্থিক ধকল যাচ্ছে, শারীরিক ধকল যাচ্ছে, মানসিক ধকল যাচ্ছে, হওয়ার পরে তারপর তো তুই দেখবি তুই মাঝ সমুদ্রে থই থই জলে দাঁড়িয়ে আছিস। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি না, এটা ওই চারপাশের অভিজ্ঞতা, নতুবা তো এখানটায় অনেক নোংরা বসে রয়েছে, বলবে ও তার জন্যই তুই এটা করছিস না, তার জন্যই তুই ওটা করছিস না। সেই কারণে বললাম, চারপাশে দেখেও মানুষের অভিজ্ঞতা হয় যে একটা বাচ্চা হলে পরে তাকে একটা সুষ্ঠু জীবন দিতে গেলে, এখনকার তো আর আগেকার দিনের মতন না ল্যান্ডা ব্যান্ডা হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এখন সেই সব না, এখন মানুষ একেবারে পুরো কি বলবো তোলা তোলা করে রাখে, তুলোর মতন করে রাখে। তো সেইটা যখন যদি তারা করতে যাস তাহলে কি করবি? শুধুমাত্র ওষুধ কেনা নিয়ে এই সমস্ত কথা বলছিস? আচ্ছা, ওষুধ কেনা নিয়ে এত অবস্থা খারাপ তোদের, তাহলে এত অবস্থা খারাপের মধ্যে তোদের যখন ওই রেজিস্ট্রি অ্যানিভার্সারি গেল
তখন অত দামের একটা আলমারি কি করে আনলি, কোথা থেকে আনলি? যদিও বা ওই সময় তোদেরকে নিয়ে আমি ভিডিও করছিলাম না। আমার তো ভীষণ পরিমাণে মনে হচ্ছে ওই আলমারিটা গিফটেড, কেউ গিফট করেছে, বুঝতে পারলি? আমার ভীষণ পরিমাণে মনে হয়েছে। যখন আমি ওই সময়ে তোদের ভিডিও দেখিও নি, টাইটেল থাম্বনেলে দেখলাম আলমারি, তখন বুঝতে পেরেছি এটা তোরা কিনিস নি, ওটা আমার মনের অনুমান। আবার বলছি না, অ্যালিগেশন দিয়ে দিচ্ছি না, ওটা আমার মনের অনুমান, ওটা তোরা কিনিস নি, তোদেরকে গিফট করা হয়েছে, বুঝতে পারলি? তো যাই হোক, 72 টাকা পার পিস ওষুধ খাচ্ছে, সেটাকেই কমিয়ে 50 টাকায় নিয়ে আসা হয়েছে। এক সময় এই যখন আমি মারুকে নিয়ে বলেছিলাম যে মাথার উপরে ছাদ নেই, তারপরে পায়ের নিচে নিজস্ব জমি নেই, এখনই বাচ্চাটা নিয়ে নিলি, তখন আমাকে প্যাক মেরে একটা নিজেকে বড় হনু মনে করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল, যেই মেয়ে তার বাবা মায়ের একটাই সন্তান, তারপরে যার শ্বশুরের এত বিঘা বিঘা জমি আছে, এত 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 জমি আছে, তার জন্য আবার অন্য কেউ চিন্তা করে মরছে, মানে আমাকে ঠেস মেরে বলেছিল। আজকে এই মারু বাবা মায়ের একটাই সন্তান, আবার শ্বশুর বাড়িতে বিঘা বিঘা জমিও রয়েছে, কাটা কাটা জমিও রয়েছে, কিন্তু সেই মেয়েকেই ওষুধের জন্য যে সাফার করতে হচ্ছে, ওষুধের খরচা নিয়ে সাফার করতে হচ্ছে, সেটাকে অন ক্যামেরা বলতে হচ্ছে। ভাই ঠ্যাসটা আমি মারবো না, নিজের পায়ের জুতো খুলে নিজের মুখেই ঘষে নিক, তাই না? তো যাই হোক বন্ধুরা, এটাও শুনলাম, এটা হচ্ছে আমার কাছে বড় পয়েন্ট ছিল আজকে, যেটা কিনা ও নিজের মুখে স্বীকার করলো। অ্যাকচুয়ালি আমার কথা যার খারাপ মনে হয়, সে, আমি যাকে নিয়ে বলি তার ভালো চায় না, তার জন্য সামনের মানুষটার আমার কথা খারাপ মনে হয়। আমি কাউকে নিয়ে যখন কোনো কথা বলি সেটা তার ভালো চেয়েই বলি, বরাবর সেটা করে এসেছি, এখনও করছি, ঠিক আছে? তো যাই হোক, এটাই ছিল আজকের আমার মারুকে নিয়ে টপিক। আর তারপরে কি বলে, খাওয়া দাওয়া। তো মারু বলছে এই সময় তো ইচ্ছা করলে সেই সব জিনিস খেতে হয়। কে বলেছে যে এই সময় যা ইচ্ছা করে তাই খেতে হয়? আজকে তোর ইচ্ছা করলো বালি খাওয়ার, শুনেছি উইয়ার্ড অদ্ভুত ইচ্ছে হয় প্রেগনেন্সি টাইমে। ধর তোর বালি খেতে ইচ্ছা করছে, তুই তোর গর্ভস্থ শিশুর কথা ভেবে না ভেবেই কি তুই বালি মুখে দিয়ে দিবি কি? তুই বলছিস আগে যেরকম তোমরা দেখতে আমি মোমো চাউমিন এসব বাইরে থেকে খেতাম, এখন কিন্তু অনেক কমিয়ে দিয়েছি। এই যে তুই সকালবেলা খালি পেটে গিয়ে দোকানে গিয়ে কচুরি খাচ্ছিস, সেটা কোনো দিক থেকে ভালো করছিস? রাত্রেবেলা তোর বর ফেরার পথে পরোটা নিয়ে আসছে, তরকারি নিয়ে আসছে, তুই নাকি আবার বাইরের কিছু খাস না, কমিয়ে দিয়েছিস। সেই দিন যখন তোর জায়ের ছেলেটা আসলো, তখন বাইরের থেকে মাংস ভাত, আবার বাড়িতে আসার পথে বাইরের থেকে মাছ ভাত খেয়ে ঢুকছিস। তুই জানিস যে এই বাইরের হোটেলগুলোতে কতখানি হাইজিনিটি মেনটেন করা হয়, কতখানি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়? তুই কি জানিস? সেদ্ধ ভাত বাড়িতে খাবি, সেটাও তোর জন্য ভালো। তুই তোর জিভকে প্রায়োরিটি দিতে গিয়ে তোর গর্ভস্থ শিশুর কথা ভাবছিস কি আদৌ? তুই আবার তো স্যাক্রিফাইসের কথা বলছিস। তুই যদি স্যাক্রিফাইস করতেই জানতিস, সেই দিন না রাত্রেবেলা একা একা পাইচারি করতিস, না তুই বারুণীর মেলায় প্রথম দিন যেতিস, স্নানের দিন যেতিস, না ভর দুপুরবেলা নিমন্ত্রণ খেতে বেরিয়ে পড়তিস, ওই টুকটাক নিমন্ত্রণ। এরপর এই একটা বিষয় নিয়ে বলতে যাবো ভাবলাম, ফট করে টপিকটা মাথা থেকে আউট হয়ে গেল যখন বললাম এই যে খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, ভয় পাওয়া, হ্যাঁ মনে পড়ে গেছে, ভয় পেয়েছে কেন? ওই ভাবছে কেউ মনে হয় গেল। তারপরে একদিন দেখেছে বিড়াল, একদিন দেখেছে ইঁদুর। আসলে এই যে 15-16 দিন বাড়িতে ছিল না, সেই সময় এই ইঁদুরগুলো ভেবে নিয়েছে যে এই বাড়ির লোকজন মনে হয়, ঘরটার লোকজন মনে হয় আর আসবে না, চলো আমরাই রাজত্ব করি, ঠিক আছে? তো সেই কারণের জন্যই ইঁদুর এখন ফোঁস করে এদিক সেদিক যাচ্ছে। তো তার জন্যই ভয় টয় পাচ্ছে। অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওই কন্টেন্টের অভাব পড়লে বা কী দেখাবো এরকম ভাবসাব আসলে আবার শ্বশুরবাড়িতে ভিজিট করতে চলে যাবে, আবারও ইঁদুরেরা নিজেদের রাজত্ব করবে, ঠিক আছে? ভিজিটর বৌমা বলে কথা। বলি কি মারু, এই যে তোর বর বলেছিল বা তুই বলেছিলি জমি কেনা কমপ্লিট, আর কেনা জমি কমপ্লিট, বাড়ি করবি বলেছিলি,
বাড়ি করবি বলে একটা টাইটেল থাম্বনেল দিয়ে বিরাট ভিউজ কামিয়েছিলি, তারপরে সেই বিষয়টা নিয়ে সবাই বলেছিল আরে নিজের নামে লিখিয়ে নাও, নিজের নামে লিখিয়ে নাও, পরে অশান্তি হবে। তারপরে তুই সেই জমির ওপরে দাঁড়িয়ে বিরাট বড় একটা বক্তৃতা দিয়েছিলি, মনে আছে? তা ঘর কবে করবি? পেটে বাচ্চা নিয়ে ওষুধ কিনতে গিয়ে তো ফতুর ফতুর হয়ে যাওয়া অবস্থা, মানুষকে বলতে হচ্ছে ঘর কবে করবি। আরে ঘর ছাড়, আগে তো BMW বুক করবি, মানে তোর বরের উচ্চাকাঙ্ক্ষা, তোর বরের উচ্চাকাঙ্ক্ষা কোথায়? তোর বর, তুই যে বললি তোকে যে বলতে হলো ওষুধ কিনতে গিয়ে হালাত খারাপ হয়ে যাচ্ছে, আর তোর বরের উচ্চাকাঙ্ক্ষা চার চাকার গাড়িটা কোথায় পার্ক করবে। এখন হাসি পাচ্ছে। অবাস্তব কথাবার্তা বলিস, হ্যাঁ, শুধুমাত্র কন্টেন্টের জন্য মুখ থুবড়ে পড়ছিস এখন। আবারও বলছি, জন্মমৃত্যু বিয়ের 3 বিধাতা নিয়ে, কিন্তু সবটাই কন্টেন্ট আকারে করার চেষ্টা করেছিস। এখন কি দেখছিস? কন্টেন্ট হচ্ছে না, ওষুধের খরচাটাও মনে হয় ঠিক মতন উঠছে না, তাই না? চলো, আমি যা বলি ভালোর জন্য বলি, অথচ মানুষের কাছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য তুলে দিয়েছিলি আর ভেতরে ভেতরে যোগাযোগ রাখছিলি, মা মেয়ে দুজনে মিলে। বল, খুব সুন্দর খেলা। চালাকি একদিন দুদিন ধরতে পারবো না, 3 দিনের দিন ঠিক ধরতে পারবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন ধপাস করে পড়বো, শোবো, ঘুম পাচ্ছে। চলো, টাটা।